অ্যালগোরিদম এগুলাকে রিওয়ার্ড করে। আপনি যত রেগে যাবেন, আপনি যত এক্সাইটেড হবেন, আপনি যত বেশি এঙ্গেজ করবেন, তত বেশি এই মানুষজন ঢুকবে বিভিন্ন প্ল্যাটফর্মে। এটাকে তারা বলে রেজ বেইট, অর্থাৎ রাগের টোপ। ফটো কার্ডকে ফেক করা সবচেয়ে সহজ। আপনি একটা ইমেজ নিবেন, আপনি যে কোনো একটা লোগো নিবেন, সেটা দিয়ে আপনি একটা খুব সস্তায় আপনি একটা ফেক নিউজ করে ফেলতে পারবেন। আপনি যেটা পাবলিশ করছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যে কোনো ধরনের কন্টেন্ট, সেটা টেক্সট হোক, ইমেজ হোক, অডিও হোক, ভিডিও হোক, আপনার উদ্দেশ্যটা যদি ঠিক না থাকে তাহলে সেটার প্রভাব অনেক ভয়াবহ হতে পারে। ভাবুন তো, আপনি ফেসবুক স্ক্রল করছেন আর হঠাৎই আপনার নিজের ছবি আর নাম দেওয়া একটা আইডি থেকে আপনার কাছে রিকোয়েস্ট আসলো। কাল ঠিক এই ঘটনাই আমার সাথে ঘটেছে। আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি যখন দেখলাম আমারই চেহারার আড়ালে অন্য কেউ বসে আমার হয়ে কথা বলছে, মানুষের কাছে টাকা চাচ্ছে। ভাবা যায় কতটা ভয়ঙ্কর। আপনি যখন ফেসবুক, ইউটিউব বা টিকটক দেখেন, আপনার কাছে কি সব কিছুই সত্যি মনে হয়? আপনি কি জানেন আপনার দেখা অনেক প্রোফাইল, ফলোয়ার, নিউজ, এমনকি ভিডিও পর্যন্ত আসলেই ভুয়া? এই যে নানা ধরনের আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসা, হুটহাট ভাইরাল হওয়া খবরগুলো, এগুলো আসল না ফেক, এটা বুঝবো কেমন করে? এই আসল নকলের চক্কর বুঝতেই আজকের আড্ডায় নিয়ে এসেছি আমাদের প্রিয় আপু, শিক্ষক ও সাংবাদিক নাজিয়া আফরিন মনামি আপুকে। আপু, ডানামেলো ডিজিটালের আজকের পডকাস্টে আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। অনেক ভালো লাগছে আপনাকে পেয়ে। এবং এই যে আসল নকলের যে চক্করের কথা বললাম না, যে এত ফেক আইডি থেকে রিকোয়েস্ট আসে, কিন্তু কোনটা ফেক আর কোনটা ঠিক এটাই বুঝি না। আপনার সাথে কখনো এমন হয়েছে? আমার সাথে এরকম হয়েছে বলতে আমার নিজের ফেক অ্যাকাউন্টের সাথে আমার এখনো সাক্ষাৎ ঘটে নাই। এটার একটা কারণ হতে পারে যে আমি অনেকগুলো সতর্কতা অবলম্বন করি, কিন্তু এরকম অনেকগুলো ফেক অ্যাকাউন্টের সাথে সাক্ষাৎ হয়েছে যারা আমার সহকর্মী বলে নিজেদেরকে দাবি করেছেন, বন্ধু বলে দাবি করেছেন, আমার স্টুডেন্ট বলে দাবি করেছেন, কিন্তু আসলে তারা না। তো একবারে এমন হলো, আমার এক সাবেক সহকর্মী, নারী সাংবাদিক, উনার 3টা এরকম একই অ্যাকাউন্ট, একই নাম, একই ছবি, 3টা অ্যাকাউন্ট থেকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়েছি। তারপরে আমি তাকে জিজ্ঞেস করতে বাধ্য হলাম যে আপা, তোমার আসল অ্যাকাউন্ট কোনটা, এগুলো কি হচ্ছে? তখন বলছে যে না, 3টাই ফেক অ্যাকাউন্ট, আমি আরেকটা অ্যাকাউন্ট খুলেছি, ওগুলো সবগুলোকে তুই রিপোর্ট কর। এই যে এই ঘটনাগুলো ঘটে, আমরা ক্রমাগত দেখতে পাই যে আমাদের ছবি, আমাদের সমস্ত ইনফরমেশন সবকিছু ব্যবহার করে পোস্ট করি সেগুলোও ওই অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হচ্ছে, এটাও কিন্তু দেখি। হ্যাঁ, এটাই হচ্ছে। এটা কেন হচ্ছে? মানে অনেক বিশ্বাসযোগ্য বানানো হচ্ছে। অবশ্যই বিশ্বাসযোগ্য হওয়ার সুযোগও তো আছে, কারণ আমরা তো আমাদের ডিজিটাল ফুটপ্রিন্ট সমস্ত জায়গায় রেখে দিয়েছি। আমরা এখন কি হচ্ছে, আপনি যখন ফেসবুকে যদি আপনি একটা স্টোরি না দেন, আপনি কোথায় কোথায় যাচ্ছেন সেগুলো চেক ইন না দেন, তাহলে তো আর আপনার কোনো অস্তিত্ব নাই। আপনি তো সমাজে আপনার কোনো বৈধতা নাই। ডিজিটাল ফুটপ্রিন্ট কি বেসিক্যালি আপু? ডিজিটাল ফুটপ্রিন্ট ছাপ রেখে যাওয়া, এমন কিছু কি? অনেকটা তাই, অনেকটা পায়ের ছাপ রেখে যাওয়ার মতো। মানে আপনি যদি সৈকতে হেঁটে যান, তখন বালিতে আপনার পায়ের ছাপ পড়ে না? ঠিক সেরকমই অনলাইনে যখন আপনি যাই করেন না কেন, সেটার একটা ছাপ রয়ে যায়, ওই ইনফরমেশনটা কোনো না কোনো জায়গায় স্টোর হয়ে থাকে। সো অনেকটা ডিজিটাল ফুটপ্রিন্ট বলতে এটাই বোঝায় যে আপনার ইনফরমেশন যেখানে সব জায়গায় আছে। এবং শুধু তাই না, আপনার ব্যাংকিং ইনফরমেশনও থাকতে পারে, আপনার অ্যাড্রেস থাকতে পারে। আমরা বিভিন্ন জায়গায় এখন সমস্ত কার্যক্রম কিন্তু অনলাইনে করছি। আমরা অনলাইনেই সমস্ত ফর্ম ফিল আপ করেন, জমা দেওয়া, নিজের তথ্য আমাদের সব জায়গাতেই আমাদের দিতে হচ্ছে। কোনো না কোনোভাবে যদি এখানে একটু সিকিউরিটি বাইপাস হয়, তাহলেই কিন্তু সেই সমস্ত তথ্য মানুষের কাছে উন্মুক্ত হয়ে যেতে পারে। আচ্ছা, এইগুলো ব্যবহার করেই তো অনেকে ফেক আইডি খোলে, আরো বিশ্বাসযোগ্য করে। এই ফেক আইডি গুলো খুলে লাভটা কি? কেন করে এই কাজটা? আপনি একটা ফেক আইডি নানান কারণে খুলতে পারেন। আপনি একটা ফেক আইডি খুলতে পারেন আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের উপরে নজরদারি করার জন্য। নজরদারি একটা বড় কারণ, যে আপনি একটা ফেক আইডি খুলে দেখলেন যে কে কি করছে এবং তারা আপনাকে ট্রেস করতে পারলো না, আপনি নজর রাখলেন। স্ক্যাম বা প্রতারণা একটা খুব বড় কারণ। এই যে আপনি বলছিলেন আপনার ফেক আইডি খুলে টাকা চাচ্ছে। আমার মতো চুনোপুটিকে নিয়ে কি করবে আপু বলেন? আপনার নিজেকে চুনোপুটি মনে হতে পারে, কিন্তু আপনার যারা স্বজনেরা, যারা প্রিয়জন,
তারা তো, তাদের কাছে তো আপনি গুরুত্বপূর্ণ। আপনি যখন আপনার আইডি থেকে কেউ যদি বলে যে আমি বিপদে পড়েছি, আমাকে ৫,০০০ টাকা পাঠাও, তারা তো আর দুবার ভাববে না। তারা ভাববে তা ঠিক। সূচনা বিপদে পড়েছে, তাকে হ্যাঁ, সাহায্য তা ঠিক। করতে হবে। হিউম্যান ট্রাফিকিং এর একটা বড় নেটওয়ার্ক তৈরি হয়েছে এই ফেসবুক ভিত্তিক, মেসেঞ্জার ভিত্তিক। যেটা হয়, প্রিটিন বা টিনেজার মেয়েরা, ওদেরকে যখন আপনি মেসেঞ্জারে নানাভাবে তাদেরকে গ্রুম করছেন, গ্রুম করে তাদেরকে এরকম প্রলোভন দেখাচ্ছেন, তাদেরকে নানানভাবে কথা ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে তারপরে কোনো রকমে সীমান্তটা পার করে দিলেই ওই মেয়েটার আর ফিরে আসার কোনো পথ নাই। মানে ফেক প্রোফাইল তৈরি করে এগুলো করা হয়। এটা শুধু অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ক্ষেত্রে ঘটছে তা না, প্রাপ্তবয়স্ক নারী পুরুষদেরকেও এই ধরনের ফাঁদে নিয়মিত ফেলা হচ্ছে এবং তাদেরকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। কোনো রকমে তাদের কাছ থেকে একটা হয়তো সেন্সিটিভ ইনফরমেশন, তথ্য নেওয়া, ছবি শেয়ার করা, হয়তো কোনো না কোনোভাবে সম্পর্কের একটা পর্যায়ে গিয়ে বলল যে তোমার কোনো একটা ব্যক্তিগত ছবি আমার সাথে শেয়ার করো, তখন সে শেয়ার করে ফেললো আর তারপরে সেটা দিয়ে শুরু হলো ব্ল্যাকমেইল। কিন্তু আপু, মানে এই যে ঘটনাগুলো ঘটে, মানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা চিনতে ভুল করি। বুঝবো কিভাবে যে এটা ফেক আইডি বোঝার অনেকগুলো খুব সহজ উপায় আছে। যেমন আপনার কাছে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো একটা প্রোফাইল থেকে। যেমন যদি লকড প্রোফাইল থেকে আসে তাহলে প্রথমেই মানে একটু থামতে হবে, থেমে চিন্তা করতে হবে যে কেন লকড। ২ নাম্বার হচ্ছে, আচ্ছা যদি লকড প্রোফাইল না হয়, মিউচুয়ালও দেখছি অনেকগুলা, কিন্তু তারপরেও প্রোফাইলটাতে ঢুকে চেক করি। আপনি যদি দেখেন যে আপনাকে যখন ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়েছে তার ২ দিন আগে কিংবা ২ মাস আগে অ্যাকাউন্টটা খুলেছে, সন্দেহজনক। অ্যাক্টিভিটিগুলো একটু চেক করব, ওর ফিডে যাব, ও কি একই টাইপের পোস্ট করে? বা অ্যাবাউট আসের মধ্যে তো আসলে অনেক কিছু লেখা থাকে, ও কোন স্কুলে পড়েছে, আমরা যেরকম করি যে আমরা কোন স্কুলে পড়েছি, কোন ইউনিভার্সিটি, হ্যাঁ, ওগুলো একটু যাচাই করেন। মোদ্দা কথা হচ্ছে যে আপনাকে একটু থামতে হবে, একটু যাচাই করতে হবে, প্রশ্ন করতে হবে। দেখা যায় মানে কয়েকজন তো মিউচুয়ালে আছে পরিচিত, তাহলে চিনি বা ফ্রেন্ড হলাম, সমস্যা কি, এভাবে করে রিকোয়েস্ট করা হয়, অ্যাকসেপ্ট করা হয়। কিন্তু সেইটা করার ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন আপনি বলছিলেন না যে আমি কখনো ফেক অ্যাকাউন্টের কেন শিকার হই নাই বা আমার নিজের ফেক অ্যাকাউন্ট, এটার কারণ হচ্ছে যে আমি অনেক আগে থেকেই সাবধান এইসব বিষয়ে। কি করেছেন আপু? যেমন আমি আমার অ্যাকাউন্টটা প্রাইভেট করে দিলাম, আমার সিকিউরিটি মেজার্সগুলো চেঞ্জ করলাম, তারপরে আমার যে কি চেঞ্জ করলেন আপু? প্রাইভেসি সেটিংসটা পুরোটা চেঞ্জ করলাম, কে দেখতে পারবে কে দেখতে পারবে না সেইটা একটু আবার পুরোটা রিশাফল করলাম, পুরোটাই ফ্রেন্ডস করে দিলাম। প্রোফাইলে আমার ছবি দিলাম ক্লোজ আপ না দিয়ে বেশ দূরের থেকে একটা ছবি, যাতে এটাতে আপনার মুখচ্ছবিটা কেউ ব্যবহার করতে পারবে না এআই দিয়ে। অনেক ক্লিয়ার থাকে, পরিষ্কার থাকে। আপনি যখন, আমরা কি করি, আমরা আমাদের বিভিন্ন সাইডের ছবি যখন আমাদের ফেসবুকে শেয়ার করি, যেমন সামনে থেকে ফ্রন্টাল, তারপরে প্রোফাইল, পাশ থেকে, এটা যখন আপনি এআইকে দেবেন, ও একদম আপনার অনুরূপ একটা অবতার তৈরি করে দিতে পারবে কাউকে, এবং সেটা দিয়ে ভিডিও তৈরি করা সম্ভব। যেমন ভারতীয় তারকা রাশ্মিকা মান্দানা তো একবার একটা কেস ফাইল করেছিলেন, মানে উনি মামলা করেছেন রীতিমতো। উনার একটা ভিডিও পুরোপুরি, উনাকে দেখে বোঝার উপায় নেই যে এটা উনি, কিন্তু উনি ওটা পরে দেখা গেল যে উনার মুখচ্ছবিটা বসিয়ে আরেকজনের বডিতে বসিয়ে ওই ভিডিওটা তৈরি করা হয়েছিল। এটা একটা ক্রাইম। হ্যাঁ, অ্যাবসলিউটলি। এবং এটা যে কোনো কাজে ব্যবহার করা সম্ভব। সো আমরা যখন আমাদের এই যে এভাবে কিন্তু আসলে ফেক একটা আইডেন্টিটি, এটা কিন্তু অনেকটা আইডেন্টিটি থেফট। আপনার আইডেন্টিটিটা কেউ চুরি করে নিচ্ছে, এবং এই আইডেন্টিটি চুরি করার ক্ষেত্রে আপনার সমস্ত ইনফরমেশন সে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে পেয়ে যাচ্ছে। সো এই কারণে এইসব বিষয়গুলোতে খুব সাবধান হওয়া খুবই জরুরি।
আমি গিয়ে আজকে আমার প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলবো আপু। আপু এই যে বুঝতে তো পারলাম যে ফেক আইডি, আচ্ছা এগুলো ফেক আইডি, একটু ধীরে সুস্থে আমরা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব বা করব না, কিন্তু এই যে ফেক আইডি যখন বুঝে যাব যে এই আইডিটা ফেক, তখন আসলে কি কি করব? আমরা সন্দেহ করব, আমরা প্রশ্ন করব, আমরা যাচাই করব। তারপরে যখন আমাদের মনে হবে যে হ্যাঁ এটা ফেক আইডি, প্রথমত আমাদের ফ্রেন্ড লিস্টে তাকে ঢুকতে দেওয়া যাবে না। আমরা তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব না, আমরা রিমুভ করে দিব। তারপরে হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে আমরা রিপোর্ট করব তাকে। মানে বেশি বেশি রিপোর্ট পড়লে মনে হয় আইডিটা হ্যাঁ, নিয়ে একটা তখন ব্যবস্থা আইডিটা নেওয়া হয় একটা আর কি। ব্যবস্থা নেওয়া হয়, ডিসেবল করে দেওয়া হয়। সো যত বেশি রিপোর্ট করা হবে তত বেশি তার গতিবিধি সীমিত হবে আর কি, সে এক ধরনের পানিশমেন্ট পাবে। যাক, বুঝতে পারলাম। একটা ছোট্ট গেম খেলে ফেলি, তারপর আমরা বাকি গল্প করব। ওকে, র্যাপিড ফায়ার রাউন্ডের নিয়ম হচ্ছে আমি আপনাকে প্রশ্ন করব ঝটপট, আপনি উত্তর দিব না ঝটপট। ওকে, আমি একটু কোয়েশ্চেনগুলো দেখি। ওকে, প্রথম প্রশ্ন, লিঙ্কে ক্লিক করলে 1 GB ফ্রি ডাটা পাবেন, এটা আসল না ফেক? ফেক। ওকে, সেলিব্রিটির আইডিতে ফলোয়ার অনেক কিন্তু নামের পাশে কোনো ব্লু টিক নেই, সেটা আসল না ফেক? ফেক। ওকে, নিউজটা খুব অবিশ্বাস্য কিন্তু নিচে কোনো বিশ্বস্ত সোর্সের নাম নেই। ফেক। আগামীকাল থেকে ফেসবুক ব্যবহার করতে টাকা লাগবে, এমন ভাইরাল মেসেজ কি করব? ফরওয়ার্ড করব না। আচ্ছা, ভিডিওতে কথা বলছে প্রিয় তারকা কিন্তু গলার শটটা রোবটের মতো। নকল। বড় চ্যানেলের লোগো দেয়া ফটো কার্ড কিন্তু ক্যাপশনে বানানটা ভুল, এটা আসল না নকল? অধিকাংশ ক্ষেত্রে নকল। মনামি আপু সবকিছুর দারুণ উত্তর দিয়েছেন। আপনারও কি কখনো এমন কোনো ফেক নিউজ বা ফেক ফটো কার্ড দেখে বিশ্বাস করেছেন, বিশ্বাস করে শেয়ার করেছেন আর পরে জানলেন সেটা ফেক? তাহলে সেই অভিজ্ঞতার কথা আমাদেরকে কিন্তু কমেন্টে জানাতে পারেন যাতে অন্যরাও সতর্ক হতে পারে। আচ্ছা আপু, ফেক আইডি নিয়ে বললাম, ফেক নিউজও অনেক হয়, তো এই নিউজগুলো আসলে কেন করে, এগুলা করে লাভটা কি? ফেক, আমরা যদিও ফেক নিউজ টার্মটা, সাংবাদিকরা আমরা বলি যে ফেক নিউজ টার্মটা ব্যবহার করা উচিত না, কারণ এটা আমাদের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। কারণ যেটা নিউজ সেটা আসলে ফেক হতে পারে না। যেটা হয় যে অনেকভাবে আসলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়, সেটা কখনো উদ্দেশ্যপ্রণোদিতভাবে, কখনো আবার ভুল মানে অনিচ্ছাকৃতভাবে। এটিএম শামসুজ্জামানের মৃত্যু নিয়েই আমরা কতবার ব্রেকিং নিউজ চললো, ঠিক আছে? এটা তো ফেক, ভুল। বা অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্নের, আমার মনে আছে যে শেন ওয়ার্ন মারা গেছেন বলে নিউজ ছাপার পরে তারপরে আবার সেটাকে উইথড্র করে তারপরে আবার বলা হলো যে উনি মারা গেছেন। তো এই ঘটনাগুলো ঘটে অনেক সময়, ওই যে বললাম, কখনো উদ্দেশ্য প্রণোদিতভাবেই ঘটানো হয়, কখনো আবার অনিচ্ছাকৃত ভুল হিসেবেও ঘটে। তো উদ্দেশ্য যেটা অনিচ্ছাকৃত ভুল, সেটা সেক্ষেত্রে তো আসলে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছু করার নাই। কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে আসলে কেন ঘটানো হয় সেটার অনেকগুলো কারণ থাকে। যেমন ডিজিটাল প্ল্যাটফর্মে যেটা হয়, অনেকে, আমরা একটা টার্ম ব্যবহার করি ক্লিক বেইট। ক্লিক বেট জিনিসটা কি? মানে দেখলে ক্লিক করতে ইচ্ছা করবে এমন কিছু? একদম ঠিক। ক্লিক বেইট মানে হচ্ছে ক্লিক করার জন্য টোপ ফেলা। আমরা বড়শি দিয়ে মাছ ধরি, তখন টোপ ফেলি, ওরকম আসলে সংবাদ গ্রাহক যারা, তাদেরকে ধরার জন্য টোপ ফেলা হয়। ক্লিক বেইটের বিশেষ করে উদ্দেশ্য যেটা থাকে যে এটার ভেতরে ইন্টারঅ্যাকশন, রিঅ্যাকশন, এঙ্গেজমেন্টটা বেশি বেশি হয়, অনেক কমেন্ট থাকে, এটা মানুষকে এক্সাইট করে। আপনি এরকম একটা কিছু দেখলেন যেটা দেখেই আপনার মাথার তালুটা জ্বলে গেল, রাগ উঠে গেল, তখন কিন্তু আপনি একটা রিয়াকশন দিয়ে থামবেন না, আপনার ওখানে একটা কমেন্ট করতে ইচ্ছা করবে। আপনি গিয়ে কমেন্ট করলেন, আপনার কমেন্ট দেখে আরেকজনের রাগে গা জ্বলে গেল, সে ওটাকে শেয়ার করলো, শেয়ার করে সে আবার কমেন্ট করলো। এইভাবে কি হলো, কমেন্টের একটা ঝগড়া লেগে গেল। এবং প্ল্যাটফর্ম এটাকে রিওয়ার্ড করে, এটাকে তারা বলে রেজ বেইট, অর্থাৎ রাগের টোপ। আপনাদেরকে, হ্যাঁ এখানেও টোপ, কারণ প্ল্যাটফর্মগুলো এই ধরনের অ্যালগোরিদম এগুলোকে রিওয়ার্ড করে। আপনি যত রেগে যাবেন, আপনি যত এক্সাইটেড হবেন, আপনি যত বেশি এঙ্গেজ করবেন, তত বেশি এই মানুষজন ঢুকবে বিভিন্ন প্ল্যাটফর্মে, এবং এটা প্ল্যাটফর্মের জন্য রিওয়ার্ডিং। তো যার ফলে কি হবে, তারা এই জিনিসগুলোকে এনকারেজ করে, অ্যালগোরিদম এগুলোকে এনকারেজ করে। তো যার ফলে কি হয়, আপনি, এটা একটা বড় কারণ যেই কারণে আসলে ফেক নিউজকে অনেকেই বানায় আর কি, বানায়, কিংবা
একটু পাল্টে দেয়, একটুখানি চেঞ্জ করে দেয়, একটুখানি মোড়টা ঘুরিয়ে দেয়। মানে নিজেরা পপুলার হতে হয়তোবা করে, কিন্তু আর কোনো কারণ আছে? হ্যাঁ, আরো অনেক কারণ আছে। যেমন ধরেন, আপনি একটা কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করেন। আপনার রাজনৈতিক দলের একটা নির্দিষ্ট এজেন্ডা আছে। তো আপনি সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য একটা ক্যাম্পেইন হাতে নিলেন এবং আপনি ফেক নিউজ দিয়ে ক্যাম্পেইন চালালেন। তো এই যে ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য বা যেটাকে বলা যায় ম্যানিপুলেটেড তথ্য বা এক্সপ্লয়েট করা তথ্য দিয়ে এক্সপ্লয়েট করার চেষ্টা করা নিজের স্বার্থ সিদ্ধির জন্য, আপনি যেটা পাবলিশ করছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যে কোনো ধরনের কন্টেন্ট, সেটা টেক্সট হোক, ইমেজ হোক, অডিও হোক, ভিডিও হোক, আপনার উদ্দেশ্যটা যদি ঠিক না থাকে তাহলে সেটার প্রভাব অনেক ভয়াবহ হতে পারে এবং সেটা অনিচ্ছাকৃতভাবেও হতে পারে। অনেক সময় হয় না যে বিভিন্ন খুব বিশ্বস্ত বা প্রতিষ্ঠিত টিভি চ্যানেলের লোগো ব্যবহার করে চটকদার নিউজ করেছে, আমি নিজেই সেগুলো শেয়ার করি, মা যদিও সবসময় না করে, করিস না, কিন্তু এগুলো দেখলে পড়তে ইচ্ছা করে, শেয়ার করতে ইচ্ছা করে, সেগুলো কিন্তু করি। তো আসলে বুঝবো কিভাবে যে এই নিউজটা ফেক? আপনার মা যদিও বলেছেন শেয়ার না করতে, আমার মা হচ্ছে তার উল্টা। আমার আচ্ছা। মা হচ্ছে যা দেখে তাই বিশ্বাস করে এবং সবকিছু শেয়ার করে। এবং আমি তাকে বারবার বলি যে, আম্মা যা দেখো তা বিশ্বাস করো না। আম্মা বলে, ওরা মিথ্যা কেন বলবে, মিথ্যা কেন ওরা বলবে? ভুল কেন বলবে। হ্যাঁ। তো আমার আম্মা কিন্তু আসলে একটা বড় জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করছে, প্রতিনিধিত্ব করছে। আসলেই তো ওরা মিথ্যা কেন বলবে, এটাই আমাদের কাছে মনে হয়, তাই না? কিন্তু ফেক নিউজ বোঝার কিছু কায়দা আছে। যেমন আপনি দেখবেন যেগুলো নিউজ আপনাকে উত্তেজিত করার চেষ্টা করছে কিনা। নিউজটা কি আপনাকে উত্তেজিত করার চেষ্টা করছে? এটার ভেতরে কি ইমোশনটাই বেশি ঘুরে ফিরে আসছে, নাকি কোনো তথ্য দেওয়ার চেষ্টা করছে? তথ্য কি আদৌ আছে না নাই, এটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। ফেক নিউজের বেলায় বেশিরভাগ ক্ষেত্রে কোনো তথ্য থাকে না। ওরা মূলত আবেগের ওপরে জোর দেয়, কারণ ওদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে এক্সাইট করা। এক্সাইটেড হলে আপনি এঙ্গেজ করবেন, আপনাকে রাগানো, আপনাকে উত্তেজিত করা, আপনাকে কোনো না কোনোভাবে এক্সাইট করা। যে কোনো নিউজই আপনার চোখের সামনে আসলে আপনি আগে বোঝার চেষ্টা করেন যে এটার উদ্দেশ্যটা কি। ফটো কার্ড তো একটা নতুন ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা সাংবাদিকরা অনেক সময় বলি যে ফটো কার্ডের মহামারী শুরু হয়ে গেছে এখন। সকলেই ফটো কার্ড দেয়, কিন্তু সেটা দিয়ে আসলে ফেক নিউজটা সবচেয়ে বেশি ছড়ায়। সত্যি কথা বলতে, ফটো কার্ডকে ফেক করা সবচেয়ে সহজ। আপনি একটা ইমেজ নিবেন, আপনি যে কোনো একটা লোগো নিবেন, সেটা দিয়ে আপনি একটা খুব সস্তায় আপনি একটা ফেক নিউজ করে ফেলতে পারলেন। আপনাকে অনেক কষ্ট করতে হবে না, এআই দিয়ে ভিডিও বানাতে হবে না, কিন্তু এটার ইম্প্যাক্টটাও সবচেয়ে বেশি। কারণ মানুষ একটা ছবি দেখে, তথ্যটা দেখে এবং তারা বিশ্বাস করে ফেলে এবং এটা তারা শেয়ার করতে থাকে ক্রমাগত। আপনি যখন সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে বিচরণ করবেন, থামতে হবে, থেমে ভাবতে হবে, পজ নিতে হবে। পজ নিয়ে ভাবতে হবে, প্রশ্ন করতে হবে, যাচাই করতে হবে। না ভাবলে, না পজ নিলে, একটু স্থির না হলে আসলে নিজেকে সুরক্ষাটা করা যাবে না। ক্রমাগত দৌড়াতে থাকলে দুর্ঘটনার ঝুঁকি থাকবে। আচ্ছা মনামি আপু, আর কোনো ওয়ে আছে, মানে আর কোনো পদ্ধতি আছে বোঝার যে এইটা আসলে নিউজটা ফেক? আছে। আসলে যাচাইয়ের কথা বললাম, চিন্তা করার কথা বললাম, সেই সঙ্গে আরও কয়েকটা ছোট ছোট পদক্ষেপ আমরা নিতে পারি। যেমন বেশিরভাগ ক্ষেত্রেই হেডলাইনটা অতিরঞ্জিত কিনা সেটা একটু চিন্তা করা। হেডলাইন বা শিরোনাম, ছবি বা ভিডিওর ক্ষেত্রে দেখা যে এটা আসলে পুরনো ছবি বা ভিডিও না তো, যেটাকে এখনকার বলে চালিয়ে দেওয়া হচ্ছে, সেইটা আবার জানার আরেকটা পদ্ধতি আছে। গুগল রিভার্স ইমেজ সার্চে গেলে এই ছবি বা ভিডিও আগে কবে কবে কোথায় কোথায় ছাপা হয়েছে সেটা দেখায় এবং সেটা গুগলে গিয়েই চেক করা যায়। আর এখন তো আপনি স্মার্টফোন কিংবা যে কোনো জায়গায় এআই মোড চলে আসে, আপনি এআই মোডেও চেক করতে পারবেন। এআইকে দিলেও সে আপনাকে চেক করে দিবে। কিংবা বিবিসির বলছে, এটা কি আসলেই বিবিসির নাকি আসলে ওটা বিসিবি? হ্যাঁ, এটা হয় খুব, মানে একটা জাস্ট লেটার, একটা বর্ণ একটু এদিক সেদিক করে দিচ্ছে।
প্রথম আলোর জায়গায় প্রথম আলু লিখে দিচ্ছে, হ্যাঁ। ওইটুকু আপনি হয়তো চেক করলেন না যে আসলে ওটার নিচে আলু আছে কিংবা ওটার পরে একটা ডট আছে। এরকম ছোট ছোট কিছু জিনিস আছে যেগুলো আপনি খেয়াল করতে পারেন, এটা জাস্ট একটু খেয়াল করার ব্যাপার। তারপরেও ধরেন হয় না যে অনেক সময় বুঝতে পারিনি, আমি শেয়ার করে ফেলেছি, এটাতে কি আমার কোনো ঝুঁকি হতে পারে? এটার ক্ষেত্রে আসলে দুভাবেই ঝুঁকি আছে, ব্যক্তিগত পর্যায়েও ঝুঁকি আছে, আবার সার্বিক ভাবেও ঝুঁকি আছে। তো আমরা যেটা করি, আমাদের কাছে একটা ইনফরমেশন আসে, আমরা সেটাকে ফরওয়ার্ড Share করে করি, দিই, forward শেয়ার করে করি। দিই, হুম। ফেসবুকে পোস্ট করে দিই বা জাস্ট শেয়ার বাটনে ক্লিক করে দিই, কিন্তু আমরা এটার আসলে কনসিকুয়েন্সটা ভাবি না। কিরকম? যেমন হচ্ছে, আমি যেই নিউজটা শেয়ার করছি সেটা কি আসলে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর জন্য খুবই ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে? যে এই যে আমরা মানে না বুঝে শেয়ার করতে থাকি, একটা সংবাদ তখন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। একটা স্ফুলিঙ্গ ছিল, সেটা দাবানল হয়ে দাঁড়ায়, এবং তারপরে যেটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং সেটার খুব দ্রুত রিয়াকশন তৈরি হয়। এবং ফেক নিউজের ক্ষেত্রে আমি আগেও বলেছি, উদ্দেশ্য থাকে মানুষকে উত্তেজিত করা, মানুষকে মানে রাগিয়ে তোলা অনেক সময়। তো এই যে তারা উত্তেজিত করার কাজটা যখন খুব সফলভাবে করে ফেলে এভাবে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে, তখন সেটার ফলাফলটা তো অবশ্যই মারাত্মক কিছু হয়। একজন ব্যক্তিও আক্রোশের শিকার হতে পারে, একটা গোষ্ঠী আক্রোশের শিকার হতে পারে। এরকমও হতে পারে কেউ আপনার বিরুদ্ধে মানহানির মামলা করে দিল। মানে আমি হয়তো বা কারো একটা হ্যাঁ, ফেক নিউজ মানে- শেয়ার করলাম, আমার নামে মামলা হয়ে হ্যাঁ। যেতে পারে। অনেক ক্ষেত্রে এরকম হয়, কারো মানহানি করাই ওই ফেক নিউজটার উদ্দেশ্য, বা কাউকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা ওই ফেক নিউজটার উদ্দেশ্য, এবং আপনি ওটা শেয়ার করেছেন। সো এক্ষেত্রে কিছু আসলে লিগ্যাল কনসিকুয়েন্সেসও থাকে, বা আইনি নানা ধরনের সমস্যার মুখোমুখিও হওয়ার একটা মানে ঝুঁকি হতে থাকে, পারে, হতে হ্যাঁ, পারে। এই আর ধরনের ঘটনা। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি নিজেও তো ভালনারেবল হলেন, আপনি নিজেও না আক্রান্ত হলেন, আপনার প্রতি কোনো গোষ্ঠী কোনো ব্যক্তির রোষ তৈরি হইল, সেটাও ভবিষ্যতে গিয়ে আপনি সেটা দ্বারাও ক্ষতিগ্রস্ত হতে পারেন। কাজেই সোশ্যাল মিডিয়াতে যে কোনো কিছু পোস্ট করার আগে আমরা একটু ভাবি, একটু থামি, একটু যাচাই করি। আপুর মানে কথা থেকে আমি আসলে বুঝলাম যে ইন্টারনেটের দুনিয়ায় আগে যাচাই তারপর বিশ্বাস। থ্যাংক ইউ সো মাচ মনামি আপু। আপনাকেও অনেক ধন্যবাদ। আজকের আড্ডা থেকে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে, কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আইডিটা আগে ভালো করে চেক করে নিব, আর কোনো ফটো কার্ড বা নিউজ দেখলেই হুট করে শেয়ার করব না, আগে যাচাই করে নিব। সবচেয়ে বড় কথা, নিজের এবং অন্যের ক্ষতি হয় এমন কোনো কিছু শেয়ার করব না। ফেক আইডি বা ফেক নিউজ চেনার আর কোনো উপায় যদি আপনার জানা থাকে তাহলে সেটা কমেন্ট করে জানান। দেখা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, ভাবিয়া করিও শেয়ার, করিয়া পস্তাইও না। ভালো থাকুন সবাই। টাটা।